নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা দামোদরের বৈতরণী পাড়। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। শ্রাবণ মাস। কয়েকদিন অবিশ্রান্ত বৃষ্টির পর আকাশ একটু পরিষ্কার হয়েছে। প্রথম ঘন্টায় আমার ক্লাস ছিল না। বেলা 11:30টার সময়ে কলেজে উপস্থিত হয়ে দেখি সহসা এক অচিন্তিত কাণ্ড ঘটেছে। ইতিহাসের অধ্যাপক গৌরমোহনবাবু যথারীতি অধ্যাপকদের বিশ্রাম কক্ষে প্রবেশ করে চেয়ারে উপবেশনের পর 2-4বার আড়মোড়া ভেঙে টেবিলের উপর 2 বাহুর মধ্যে সেই যে মাথা গোঁজেন, বহু ডাকাডাকি আর ঠেলাঠেলিতেও সে মাথা কিছুতেই উঁচু হয়নি। ব্যস্ত হয়ে প্রিন্সিপাল তখন 2 জন ডাক্তারকে ফোন করেন। ডাক্তাররা এসে গৌরমোহনবাবুকে পরীক্ষা করে যে কথা বলেন তাতে অবশ্য মাথা উঁচু হবার কথা নয়, কারণ উক্ত কার্য করবার জন্য যে প্রাণ শক্তির প্রয়োজন গৌরমোহনের দেহের মধ্যে তার কিছুই অবশিষ্ট ছিল না। গৌরমোহনবাবুর মৃত্যু ঘটেছে। ইত্যবসরে মৃত অধ্যাপকের আত্মীয় স্বজনরা এসে পড়েছেন। শ্মশান যাত্রার ব্যবস্থাদি চলছে এবং প্রিন্সিপাল একটি জরুরি শোকসভা আহুত করে মৃত অধ্যাপকের প্রতি সম্মানার্থে সেদিন তো কলেজ বন্ধ করেছেনই, পরদিনও ছুটি দিয়েছেন। শবদেহকে শ্মশান পর্যন্ত অনুসরণ করবার জন্য ছাত্রদিগকে অনুরোধও করেছেন। সেদিন শুক্রবার, পরদিন ছুটি এবং তৎপর দিন রবিবার, সুতরাং মোটের উপর 2.5 দিন ছুটি দাঁড়িয়েছে। তাছাড়া শুক্রবার থেকেই রেলে উইকেন্ড টিকিট পাওয়া যায়। এত বুঝে সুঝে সব দিক বিবেচনা করে গত হওয়ার জন্য মনে মনে বিগত প্রাণ অধ্যাপককে ধন্যবাদ দিয়ে এবং শ্মশানের পথে শবদেহকে অনুসরণ করতে না পারার জন্য দেহ বিমুক্ত আত্মার নিকট ক্ষমা প্রার্থনা করে মেসের দিকে দ্রুতপদে ধাবিত হলাম। মেসে পৌঁছে বইগুলো সশব্দে তক্তাপোশের ওপর ফেলে একখানা ধুতি, একটা জামা, টর্চ আর মানিব্যাগটা নিয়ে একেবারে সোজা শিয়ালদহ স্টেশনে এসে টিকিট কিনে আসাম মেলের একটা 3য় শ্রেণীর কামরায় উঠে বসলাম। পথে খানিকটা অগ্রসর হয়ে একটা স্টেশনে আসাম মেল পরিত্যাগ করে প্যাসেঞ্জার ট্রেন ধরে আমাদের গ্রামেই যাবার স্টেশনে উপনীত হব। সেখান হতে মাইল 3 দূরে একটা নদী এবং নদী উত্তীর্ণ হলেই গ্রাম। অকস্মাৎ অজানিত গৃহাগমনের দ্বারা আত্মীয় পরিজনকে চমৎকৃত করে দেবার একটা আনন্দ তো ছিলই, তাছাড়া বিশেষ করে এমন একটা অন্য ব্যাপার ছিল যার মধ্যে শুধু আনন্দই নয়, প্রচুর উত্তেজনার কারণও বর্তমান ছিল। দিন 2 হলো বাড়ি থেকে যে চিঠি এসেছে তা থেকে জানতে পেরেছি বিমলা আমাদেরই গ্রামে তার মাসির বাড়ি বেড়াতে এসেছে এবং সম্ভবত মাসখানেক সেখানে থাকবে। কয়েক মাস পূর্বে এক সুতহিবুক যোগের লগ্নে বিমলা আমার জীবন সঙ্গিনী হয়েছে। আমি বাড়ি গেলে অবিলম্বেই যে বিমলাকে গৃহে আনা হবে, আত্মীয়বর্গের এরূপ সুবিবেচনার প্রতি আমার সম্পূর্ণ আস্থা ছিল। গ্রামে যাবার ক্ষুদ্র স্টেশনটিতে যখন গাড়ি থেকে অবতরণ করলাম তখন ঠিক সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে। বৃষ্টি পড়ছে না, কিন্তু সমস্ত আকাশ ধূসর মেঘে আচ্ছন্ন। সামান্য স্টেশন, তার উপর ঝড় বৃষ্টির দিন। মাত্র 5-6 জন আরোহী গাড়ি থেকে নামল, কিন্তু তাদের মধ্যে একজনও আমাদের গ্রামের দিকে যাবে না। স্টেশন গাড়ি একখানিও নেই, থাকলেও মাইল 2 বেশি সে পথে গাড়ি যায় না। শেষ মাইলখানেক পথ তরুগুল্ম আকীর্ণ প্রান্তর ভেদ করে পায়ে হেঁটেই শেষ করতে হয়। স্টেশন মাস্টারের সহিত আমার পরিচয় ছিল। আমাকে দেখে সে বললে, বিনয় বাবু যে, হঠাৎ এ সময় বাড়ি যাচ্ছেন নাকি? প্রসঙ্গটা সংক্ষেপ করার উদ্দেশ্যে বললাম,
হ্যাঁ, যাচ্ছি। সঙ্গী টঙ্গী আলো টালো আছে তো? সঙ্গী তো দেখছি নে, টর্চ আছে। ধীরে ধীরে মাথা নেড়ে স্টেশন মাস্টার বললে, এই ঝড় বাদলার দিনে রাত সামনে করে এতখানি পথ একলা যাওয়া তো আমার ভালো ঠেকছে না। তার চেয়ে কাল সকালে যাবেন। আজ রাতটা আমার এখানে কাটান না। সকাল সকাল খাওয়া দাওয়া সেরে দুজনে পড়ে পড়ে গল্পগুজব করা যাবে। মেয়েরা তো এখন বাপের বাড়িতে। অল্পদিন হলেও মেয়েদের অর্থাৎ স্ত্রীকে গৌরবে বহুবচন পিত্রালয়ে পাঠিয়ে স্টেশন মাস্টার বিরহ বেদনায় দিন যাপন করছে। সুতরাং তার সঙ্গলিপ্স মন আমাকে পেয়ে লোভাতুর হয়ে উঠেছে। প্রস্তাবটা প্রথম মুখে নিতান্ত মন্দ ঠেকল না, কিন্তু পর মুহূর্তেই যখন মনে হলো যে এতখানি পথ এত উৎসাহের সহিত এসে মাত্র ৩ মাইলের জন্য স্টেশন মাস্টারের সহিত অসার কথোপকথনে রাত্রি যাপন করতে হবে এবং এই ৩ মাইল পথ কোনো প্রকারে অতিক্রম করতে পারলে আজ রাত্রেই বিমলার সঙ্গলাভ হয়তো দুর্লভ নাও হতে পারে, তখন সজোরে মাথা নেড়ে বললাম, না না, চলেই যাই। ভয় করলেই ভয়, বুঝছেন কি না? হন হন করে চলে গেলে ৩ মাইল পথ আর কতক্ষণ। হন হন করে ২ মাইল পথ অবশ্য একরকমে কেটে গেল, কিন্তু সদর রাস্তা ছেড়ে মাঠে পড়েই হলো বিপদ। রাত্রি বৃদ্ধির সহিত অন্ধকার বৃদ্ধি হেতু পথচিহ্ন সবসময় স্পষ্ট দেখা যায় না। জলকাদার উপর পড়ে টর্চের আলো অনেকখানি মজে যায়, ভালো খোলতাই হয় না। পায়ের তলায় মৃত্তিকা যৎপরণাস্তি পিচ্ছিল বলে ধীরে ধীরে পা টিপে টিপে চলতে হয়। দুই দিকে পথের ধারে সরসর করে কি সব সরে যায়। মনে মনে আবৃত্তি করি, ওম আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসুকেস্তথা জরৎকারু পত্নী মনসা দেবী নমস্তুতে। নিকটেই একদল শিয়াল অকস্মাৎ সজোরে ডেকে ওঠে। দূরে বনবাদার বিদীর্ণ করে একটা গোলাকার জন্তু অতি দ্রুতবেগে ছুটে চলে যায়। বর্ষাকাল, চারিদিক জলে ভেসে গেছে। এ সময়ে বন্য বরাহের আমদানি আশ্চর্য নয়, কিন্তু এ সকল তো গেল বাস্তব জগতের সমূলক আশঙ্কার কথা। এ সকল হতে উদ্ধারের সম্ভাবনা এবং উপায় নিশ্চয় থাকতে পারে, কিন্তু এর সঙ্গে যদি অবাস্তব জগতের অমূলক আশঙ্কা যোগ দেয় তাহলেই সর্বনাশ। উদ্যোগ আয়োজন সমারোহ করে শবদেহ নিয়ে যেতে কিছু বিলম্ব হয়েই থাকবে। এতক্ষণ হয়তো নিমতলার ঘাটে গৌরমোহনবাবুর নশ্বর দেহ ভস্মীভূত হয়ে এলো। হঠাৎ যদি খেয়াল বসে তার অশরীরী আত্মা চিতাক্ষেত্র পরিত্যাগ করে একটা বায়বীয় দেহ ধারণ করে আমার পাশে উপস্থিত হয়ে ধীরে ধীরে বলে, বাবা বিনয়, তুমি ইতিহাসে একটু কাঁচা আছো, ভালো করে পাশ করতে যদি চাও তাহলে ওই বিষয়টিতে বিশেষভাবে মনোযোগ দিও। তাহলেই তো গোলযোগ। শুধু গ্রামেই নয়, কলিকাতাতেও সাহসী বলে আমার বিশেষ একটু খ্যাতি আছে, কিন্তু সে খ্যাতি আর বুঝি রক্ষা পায় না। পথের কাদার উপরই সশব্দে ভেঙে পড়ে। দক্ষিণে ও বামে অপাঙ্গে দৃষ্টি ফেলতে ফেলতে পদক্ষেপের দৈর্ঘ্য দীর্ঘতর করে দিলাম। আস্তিকস্য মুনের মাতার প্রতি আবেদন নিবেদন আপনা আপনি বন্ধ হয়ে গিয়েছিল। মনের মধ্যে সন্ত্রস্ত চিত্তে অজ্ঞাতসারে কখন জপ আরম্ভ হয়ে গিয়েছে। ওম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতই নমঃ। যা হোক, দুঃখ বিপত্তিরও শেষ আছে। শেষ পর্যন্ত কোনো রকমে নদীর তীরে উপনীত হলাম। উপনীত তো হলাম, কিন্তু নদী উত্তীর্ণ হই কি করে? রজনীর অস্পষ্ট আলোকে যতদূর দেখা যায় খেয়াঘাটে জনমানবের চিহ্ন পর্যন্ত পাওয়া গেল না। মাঝির ক্ষুদ্র কুটিরটা অন্ধকারাবৃত। খেয়া নৌকাখানা ঘাটে বাঁধা রয়েছে বটে, কিন্তু তার উপর একজনও আরোহী নেই। হু হু করে একটা হালকা জোলো হাওয়া বইছে।
তার মধ্যে চাপা কান্নার মতো এমন একটা অনির্ণেয় হুঙ্কার যা প্রাণীর মধ্যে অস্বস্তিজনক বিহ্বলতার সঞ্চার করে। উচ্চকণ্ঠে ডাকলাম, দামোদর, দামোদর মাঝি আছো? কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। গোটা দুই কুকুর আর্তস্বরে ডাক দিয়ে উঠল। কি বিপদ! সমস্ত রাত্রি এই জনহীন খেয়াঘাটে একাকী কাটাতে হবে নাকি? 3 মাইল পথ প্রত্যাবর্তন করে স্টেশনে ফিরে যাওয়াও তো অসম্ভব। স্টেশন মাস্টার কর্তৃক নিবেদিত ধ্রুব আশ্রয়টি পরিত্যাগ করে আসার জন্য মনের মধ্যে সুগভীর পরিতাপ উপস্থিত হল। পুনরায় প্রাণপণ জোরে ডাক দিলাম, মাঝি, দামোদর মাঝি, দামোদর মাঝি আছো? বহু দূরে ক্ষীণ কি একটা শব্দও যেন শোনা গেল। মনুষ্য কণ্ঠস্বরও হতে পারে, চলমান বায়ুর মর্মরধ্বনি হওয়া আশ্চর্য নয়। তারপর সহসা কি যেন একটা অনুভূতি বোধ করে পিছন ফিরে তাকিয়ে চমকে উঠলাম। আমার পশ্চাতে দীর্ঘাকৃতি এক মনুষ্য মূর্তি দাঁড়িয়ে। আর্তকণ্ঠ হতে নির্গত হল, কে কে তুমি? আগে বিনোবাবু, আমি দামোদর। চলুন আপনাকে পার করে দিয়ে আসি। দামোদর? বাঁচা গেল। আশ্বস্ত হয়ে বললাম, এতক্ষণ কোথায় ছিলে দামোদর? ডেকে ডেকে হয়রান যে। দামোদর বললে, বিপদের কথা আর বলেন কেন বিনুবাবু? ওই হোতা পাকুর গাছতলায় বসেছিল, আমার কি আর আসবার কথা? তবে নাকি আপনি ছেলে মানুষ রেতের বেলা ভয় পেয়ে ডাকাডাকি লাগিয়ে দিলেন। মায়া হলো তাই চলে এনো। 1000 বার তো পার করেছি, আর একবার না হয় পার করেই দিই। নিন, চলুন ঝপ করে রেখে আসি আপনাকে, আমাকে আবার অনেক দূর যেতে হবে। খেয়া নৌকার দিকে অগ্রসর হয়ে বললাম, এই ঝড় বাদলার রাতে অনেক দূর আবার কোথায় যাবে দামোদর? দামোদর বললে, ও কথা ছাড় দেন বিনুবাবু, ডাক পড়লে কি আর রক্ষে আছে? যেতেই হবে। কথাটার সঠিক অর্থ উপলব্ধি করতে পারলাম না। নৌকায় উঠে বসলাম। তারপর দড়ি খুলে নৌকা ঠেলে দিয়ে দামোদরও লাফিয়ে উঠে পড়ল। ঠিক আর পার না হলেও গ্রাম বেশি দূরেও নয়, পার হতে মাত্র 10-12 মিনিট সময় লাগে। খানিকটা পথ নিঃশব্দে দাঁড়বে এসে সহসা একসময় দামোদর বললে, বৈতরণীর কোনো খোঁজ রাখেন বিনুবাবু? বললাম, কোন বৈতরণী? ওই যে গো, যে বৈতরণী পার হয়ে জমের বাড়ি যেতে হয়। দামোদরের কথা শুনে হেসে ফেললাম। বললাম, জমের বাড়ি যাবার এখনো একটু দেরি থাকতে পারে মনে করে বৈতরণীর খোঁজ এ পর্যন্ত করিনি। শিউরে উঠে দামোদর বললে, আহা, 60 সে কথা বলছি নে। তোমরা পণ্ডিত মানুষ, শাস্ত্র টাস্ত্র পড়েছ, তাই জিজ্ঞেস করছি। তারপর এক মুহূর্ত নীরব থেকে কতকটা নিজের মনেই বলতে লাগলো, শুনেছি টকবক করে ফুটছে রক্তবর্ণ রং, পচা মাংস আর হাড় গিজগিজ করছে, কিন্তু সে যাই হোক ঠিক পার হয়ে যাব। জল, ঝড়, তুফান, বৃষ্টির মধ্যে লাখো লোককে পার করলাম, আর নিজে একটা বৈতরণী নদী পার হতে পারবো না? তা যদি না পারি তো দামোদর মাঝির মৃত্যুই ভালো। বলেই খলখল করে হেসে উঠে বললে, এই দেখো মানুষের ভুলের তামাশা, মরে গিয়েও আবার বলছি মৃত্যুই ভালো। অবাক হয়ে দামোদরের কথা শুনছিলাম। শেষাংশ শুনে বিস্ময়ের পরিসীমা রইল না। বললাম, কি যা তা বকছো দামোদর? মরে গিয়ে আবার মৃত্যু
ও সব কি বলছো? একটুখানি হেসে দামোদর বললে, ঠিকই বলছি বিনুবাবু, যা তা বলছি নে। আজ সাঁঝের বেলা আমার মৃত্যু ঘটেছে। এই যে দেহ দেখছ, এ ছায়া দেহ, এতে পদার্থ নেই। একটা ঢিল ছুঁড়ে মারো, সাঁ করে দেহ ভেদ করে বেরিয়ে যাবে। তবে যদি বলো দাঁড় বাইছে কি করে, তা ছায়া দেহতে শক্তি বিস্তর। এই দেখো না, কেমন সাঁ সাঁ করে বেয়ে চলেছি, কিন্তু এক বিন্দু ঘাম নেই। তারপর দামোদর পুনরায় উচ্চস্বরে হেসে উঠল, বললে, কি গেরো রে বাবা, ভুলের কাণ্ড দেখো। দেহতে এক রতি মাংসই যখন নেই, তখন ঘাম বেরোবে কোথা থেকে? দামোদরের হয়তো ঘাম বেরোয়নি, কিন্তু এক মুহূর্তের মধ্যে আমার সমস্ত শরীর ঘামে ভিজে গেল। মানলামই না হয় সে প্রেত নয়, কিন্তু মাঝ নদীতে টেনে নিয়ে এসে এরকম অদ্ভুত কথাবার্তা, এ তো সহজ লোকেরও নয়। চিরদিন সে স্বল্পভাষী ভালো মানুষ, আজ তার এ কি হলো? প্রেত যদি নাই হয়ে থাকে, তাহলে হয় পাগল হয়েছে, নয় মাতাল, অর্থাৎ হয় উন্মাদ নয় উন্মত্ত। জলের উপর এরকম লোকের হাতে আত্মসমর্পণ করে বসে থাকা তো একেবারেই নিরাপদ নয়। এখন ভালোই ভালোই ডাঙায় পা ফেলতে পারলে বাঁচি। আমায় মৌন দেখে দামোদরের মনে হলো আমি তার কথায় হয়তো সন্দেহপর হয়েছি। বললে, আপনি যদি পিত্তয় না যান বিনুবাবু, চলুন তাহলে নৌকো ফিরিয়ে নিয়ে যাই। দেখবেন পাকুড় তলায় আমার দেহটা নীলচে মেরে পড়ে আছে। উফ, কি সর্বনেশে সাপ রে বাবা, একেবারে জাত শঙ্খচূড়। ঠোঁক করে মারলে ছোবল, আর সমস্ত দেহর মধ্যে যেন 700 বিদ্যুতের শিখে খেলে গেল। তারপর সে কি জ্বলুনি বিনুবাবু, সমস্ত শরীরে যেন জল বিচুটি ঘষে দিয়েছে। কিন্তু বেশিক্ষণের জন্যে নয়, মিনিট 5 পরেই ধীরে ধীরে বেরিয়ে এসে দামোদরের দেহর শিয়রে বসলাম। কেদার আর বিষে গেছে সাপের বোঝা গনসাকে ডাকতে। গনসা তো গনসা, গনসার বাপ স্বয়ং শিব এলেও এখন আর কিছু হচ্ছে না। তাছাড়া দেহ কারাগার থেকে একবার যখন বেরোতে পেরেছি, আর কি সেঁদোতে আছে? কি বলুন বিনুবাবু? কি যে বলবো তা তো জানি নে। মানুষের সঙ্গে না প্রেতের সঙ্গে কথা করছি তাই যখন ঠিক জানি নে। তথাপি যথাসাধ্য সাহস সঞ্চয় করে স্খলিত কণ্ঠে বললাম, তুমি যে কথা বললে তা লাখ কথার এক কথা, ওর ওপর আর কথা নেই। প্রেতই হোক আর প্রমত্তই হোক, প্রসন্ন হবে মনে করে এ কথা বললাম। ঘাট সমীপবর্তী হয়েছিল। নৌকা তটে লাগতেই ডাঙার উপর লাফিয়ে পড়লাম। মৃত্তিকার স্পর্শ পেয়ে সে যে কী আশ্বাস কী আনন্দ, তাও অনুমান করাই ভালো। ইচ্ছা হলো গৃহের দিকে ঊর্ধ্বশ্বাসে ছুট দিই, কিন্তু পাড়ানির পয়সা। দামোদরের দিকে ফিরে বললাম, দামোদর, তোমার পাড়ানির পয়সা নাও। দামোদর বললে, ও থাক বিনুবাবু, পরে যা হয় হবে, আপনি এখন বাড়ি যান। গৃহে পৌঁছানোর পর সহসা আমাকে দেখে একটা হর্ষধ্বনি উঠল বটে, কিন্তু আমি যখন আমার অদ্ভুত অভিজ্ঞতার কথা বলতে আরম্ভ করলাম, তখন অপরিসীম বিস্ময় এবং কৌতূহলের মধ্যে সে হর্ষধ্বনি নিমেষের মধ্যে লুপ্ত হল। গল্প শেষ হলে কিন্তু কেউ বিশ্বাস করলে, কেউ করলে অবিশ্বাস। কেউ বললে পরিশ্রান্ত হয়ে নৌকোর ওপর ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেছিলাম। কেউ বা বললে গৌরমোহনবাবুর মৃত্যুজনিত মনের মধ্যে বিভ্রম উপস্থিত হয়েছিল। আমি বললাম, দেখো,
দামোদর যদি পাগল অথবা মাতাল না হয়ে থাকে, তাহলে ব্যাপারটা যে নিতান্ত সহজ নয় একথা আমি নিশ্চয় করে বললাম। স্বপ্ন আর বিভ্রম ওসব বাজে কথা শিখেই তুলে রাখো। সত্রীবর্গের মধ্যে প্রতিবেশী বন্ধুবান্ধব 2-4 জন ছিলেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে সত্য মিথ্যা নির্ণয়ের জন্য অবিলম্বে একটা দল গঠিত হয়ে উঠল। অবশ্য আমিও তাতে যোগ দিলাম। ঘাটে উপনীত হয়ে দেখা গেল দামোদরের নৌকা ঘাটে বাঁধা রয়েছে, কিন্তু দামোদর কোথাও নেই। দলের মধ্যে 2 জন নৌকা চালনায় পটু ছিল, তারা কালবিলম্ব না করে নৌকার দড়ি খুলে ছেড়ে দিলে আমরা লাফালাফি করে নৌকায় উঠে পড়লাম। নদী উত্তীর্ণ হয়ে পরপারে গিয়ে দেখা গেল অদূরে পাকুড় গাছের তলায় গোটা 3-4 হ্যারিকেন লণ্ঠন এবং সেই আলোর মধ্যে ইতস্তত সঞ্চরমান কয়েকটা মনুষ্য মূর্তি। দ্রুতপদে সেখানে উপস্থিত হয়ে আমরা দেখলাম দামোদরের দীর্ঘ দেহ ভূমির উপর শোয়ানো। সাপের ওঝা এসে যথাসাধ্য চেষ্টার পর নিষ্ফল হয়ে অল্পক্ষণ হলো প্রস্থান করেছে। অগত্যা দামোদরের শবদেহের সৎকারের জন্য উদ্যোগায়োজন আরম্ভ হয়েছে। শুনলাম ঠিক সন্ধ্যার পূর্বে সর্পাঘাতে দামোদরের মৃত্যু ঘটেছে। অল্পক্ষণ তথায় অবস্থানের পর গ্রামে যখন আমরা ফিরে এলাম, তখন রাত্রি 10:30 বেজে গিয়েছে। ইতিমধ্যেই দামোদরের ভূত হওয়ার কাহিনী রাষ্ট্র হয়ে সমস্ত গ্রামবাসীর মনে একটা গভীর আতঙ্কের সৃষ্টি করেছিল। তার উপর তদ্বিষয়ে প্রত্যক্ষ প্রমাণ সংগ্রহ করে আমরা যখন প্রত্যাবর্তন করলাম, তখন সে আতঙ্ক দারুণ দুশ্চিন্তায় পরিণত হল। কখন যে কোন বাড়িতে সহসা উপস্থিত হয়ে দামোদর বৈতরণী পার হওয়ার প্রসঙ্গ আরম্ভ করে দেবে, সে কথা মনে করে সকলে একেবারে সিঁটিয়ে রইল। রাত্রি 12টার সময়ে আমার এক সহৃদয়া বৌদিদি বিমলাকে আমার ঘরে দিয়ে গেলেন। যাবার সময় আমার কানে কানে বলে গেলেন, ভূতের ভয়ে কিছুতেই বাড়ি থেকে রাত্রে আসতে চায় না, অনেক চেষ্টা করে আনতে হয়েছে। ছেলে মানুষ, তুমি যেন দামোদরের গল্প টল্প বলে ভয় দেখিও না। এ কথার উত্তরে আমি কিছু বললাম না, শুধু নিঃশব্দে একটু হাস্য করলাম। হুড়কো লাগিয়ে ফিরে দেখি আঁচল থেকে কি খুলে বিমলা আমার খাটের চারিদিকে ছড়িয়ে দিলে। তারপর তাড়াতাড়ি একটা কি কাগজ আমার বালিশের তলায় গুঁজে রাখলে। কি ছড়ালে জানতে প্রবল কৌতূহল হওয়ায় ভূমি থেকে 2-4টে তুলে দেখি শ্বেত সর্ষে। কাগজটা বার করে দেখি, সর্বনাশ, এ যে একেবারে পুরো দস্তুর ভূতাপসরণের ব্যবস্থা। বিমলার দিকে দৃষ্টিপাত করে বললাম, এসব ব্যবস্থা কার জন্যে বিমলা? শুধু দামোদরের কথা মনে করে, না আমার বিষয়েও সন্দেহ করে? সভীতি কাতর কণ্ঠে বিমলা বললে, ও সব কথা বলতে নেই। আচ্ছা, বলবো না, না হয়, কিন্তু কার বলতে নেই, আমার না বিমলার, তা ঠিক বুঝতে পারলাম না। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।